আপনারা জানেন যে কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফর করেছেন এবং সেখানে বেশ কিছু সমঝোতা স্মারক সই হয়েছে। এই সমঝোতা স্মারকের বিষয়গুলোকে নিয়ে আপনারা দেখেছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ক্ষেত্র বিশেষে কিছু কিছু মূলধারার গণমাধ্যমেও বেশ কিছু ভুল তথ্য চলে এসেছে এবং আমরা দেখেছি বিএনপি এবং জামাতের পক্ষ থেকেও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অপপ্রচারে লিপ্ত হয়েছে এবং সর্বশেষে এসে গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীরও যুক্ত হয়েছেন সে অপপ্রচারে। গতকাল তিনি একটি প্রেস কনফারেন্সে যে বক্তব্যগুলো দিয়েছেন এগুলো একেবারেই অসত্য এবং ডাহা মিথ্যা কথা এবং সমঝোতা স্মারকের সকল ধারা উনি হয়তো পড়েননি বা যারা এই অপপ্রচার করছেন তারা সকল ধারা পড়েননি, সকল ধারা না পড়ে না বুঝেই খণ্ডিতভাবে তারা এগুলো তুলে ধরে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। এই জন্য আজকে আমি সঠিক তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরব ডকুমেন্ট সহকারে। যে কথাগুলি বলা হচ্ছে যে বাংলাদেশের বুক চিরে ভারতীয় ট্রেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে, বুক চিরে যাওয়ার যে বিষয়টি, কিন্তু এই সমঝোতা স্মারকে এটিও বলা আছে যে ভারতের মধ্য দিয়েও বাংলাদেশের ট্রেন নেপাল এবং ভুটানে যাবে, এই সমঝোতা স্মারকে বলা আছে। এবং নেপাল এবং ভুটান থেকে বাংলাদেশের ট্রেন বা তাদের ট্রেন ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে এসে মংলা পোর্ট বা চিটাগং পোর্ট ব্যবহার করবে। তারা কিন্তু এখন কলকাতা পোর্ট ব্যবহার করে, অর্থাৎ আমাদের পোর্টগুলোকে আমরা লাভজনক করব। তাহলে কি আপনি বলবেন যে ভারতের নতজানু পররাষ্ট্রনীতি হয়ে গেল, তারা তাদের কলকাতা পোর্টকে বঞ্চিত করে বাংলাদেশের পোর্টকে লাভজনক করে দিচ্ছে? বিষয়টি কিন্তু আসলে আঞ্চলিক সহযোগিতার বিষয়, রিজিওনাল কানেক্টিভিটির বিষয়। তো এই বিষয়গুলো না বুঝে এই অসত্য কথাগুলি বলা হচ্ছে। তাহলে আরেকটি জিনিস দেখেন কিভাবে তারা হাইড করে গেছে। এটা একটা বিশাল অর্জন আছে আমাদের এই সমঝোতা স্মারকে। আপনারা দেখবেন যে নেপাল থেকে ভারতের মধ্য দিয়ে ভারতের যে গ্রিড লাইন, সেই গ্রিডের ট্রান্সমিশন লাইন দিয়ে আমরা নেপাল থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করব এবং যখন আমাদের শীত মৌসুমে বিদ্যুতের চাহিদা দেশে কম থাকবে, অতিরিক্ত প্রডিউস করতে পারবো, আমরা রফতানিও করতে পারবো। তাহলে কি আপনি বলবেন যে ভারতের বুক চিরে বাংলাদেশ নেপাল থেকে বিদ্যুৎ আনবে এবং বিদ্যুৎ রফতানি করবে? এখানে তো পুরোটাই আমরা লাভবান হব। কাজে এই যে সমঝোতা স্মারকের এই বিষয়গুলো একেবারে উল্লেখ না করে, সমঝোতা স্মারকের পুরো বিষয়টি যে একটা উইন উইন, দুই দেশের জন্য যে লাভজনক, এই বিষয়টি উল্লেখ না করে খণ্ডিতভাবে তারা অপপ্রচারের স্বার্থে এই মিথ্যাচার করছে, গোলামি চুক্তি বলছে, নতজানু পররাষ্ট্রনীতি বলছে। এবং আরেকটি বিষয় আপনারা খেয়াল করে দেখেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলেছেন এবং অনেক অপপ্রচারকারী এটি বলছে যে আমাদের নাকি নিরাপত্তার ঝুঁকির মধ্যে পড়ে যাব আমরা। কিভাবে? যে ভারত যে ট্রেন নিয়ে যাবে বাংলাদেশের ভিতর দিয়ে, সেখানে তারা আর্মি এবং মিলিটারি সামরিক অস্ত্রশস্ত্র নিয়ে যেতে পারে, তাতে জিও পলিটিক্যাল একটা ক্রাইসিস তৈরি হতে পারে। অথচ আপনাদেরকে আমি আজকে দেখাই যে এই সমঝোতা স্মারকেই 3 নম্বর পয়েন্টে পরিষ্কার বলা আছে, 3 নম্বর পয়েন্টে, এটা আপনাকে দিয়ে দিব। এখানে কি বলা আছে? এখানে বলা আছে যে গুডস উইদাউট রেড ট্রাফিক, মানে রেড ট্রাফিকের সংজ্ঞা দেওয়া আছে, ডেঞ্জারাস অ্যান্ড অফেন্সিভ গুডস ইনক্লুডিং আর্মস অ্যামিউনেশনস অ্যান্ড এক্সপ্লোসিভস, অর্থাৎ আর্মস অ্যামিউনেশন অ্যান্ড এক্সপ্লোসিভস এগুলো নেওয়া যাবে না, এই সমঝোতা স্মারকেই পরিষ্কারভাবে বলা আছে। তাহলে এটা কোথায় পেলেন তারা? কল্পিতভাবে একটা উস্কানিমূলক একটা পরিবেশ তৈরি করছেন যেখান থেকে আর্মস নিয়ে যাবে। সমঝোতা স্মারকে তো এটা নিষেধ করা আছে। আরেকটি জিনিস আপনাদের বলি, এই সমঝোতা স্মারকে 4 নম্বর ধারায় বলা আছে, সুস্পষ্টভাবে বলছে কি, দ্য মুভমেন্ট অফ দ্য গুডস অ্যান্ড পিপল উইদিন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া শ্যাল বি সাবজেক্ট টু দ্য রেলেভেন্ট ন্যাশনাল লজ, রেগুলেশনস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ প্রভিশনস। অর্থাৎ ভারতের ট্রেন বাংলাদেশের ভিতরে ঢুকে পড়লেই এটা বাংলাদেশের আইনের মধ্যে অপারেটেড হতে হবে। একইভাবে বাংলাদেশের ট্রেন যখন ভারতের ভিতরে ঢুকে নেপাল বা ভুটানে যাবে, সেটা ভারতের আইনের মধ্যে অপারেটেড হবে। অর্থাৎ আমরা কিন্তু আমাদের আইনের মধ্যে এটাকে অপারেশনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কাজে এটা টোটালি বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য, উস্কানি দেওয়ার জন্য এই কল্পিত একটা রূপকথার গল্প তারা তৈরি করেছে, যেটা আমাদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলবে। গোটা বিশ্ব আজকে এগিয়ে যাচ্ছে রিজিওনাল কানেক্টিভিটির মাধ্যমে। আপনারা দেখেছেন ব্রেক্সিটের ফলে আজকে যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটেন কি ধরনের বিপদে পড়েছে, আলাদা হয়েছে। গোটা বিশ্ব যে আধুনিক চিন্তা করছে, কানেক্টিভিটির মধ্যে আসতে যাচ্ছে। আমরা কিন্তু এটা এককভাবে ভারতকে দেইনি যে ভারত শুধু ট্রেন নিয়ে চলে যাবে। আমরাও ভারতের উপর দিয়ে নেপাল ভুটানে যাব, নেপাল ভুটানও ভারতের উপর দিয়ে বাংলাদেশে এসে আমাদের পোর্ট ব্যবহার করবে, আমাদের পোর্টগুলি লাভজনক হবে। আমরা নেপাল থেকে ভুটান থেকে
আমরা ভারতের ট্রান্সমিশন লাইন দিয়ে আমরা বিদ্যুৎ আমদানি করে বাংলাদেশে নিয়ে আসবো। এটা একটা ওভারঅল কানেক্টিভিটি আঞ্চলিক যোগাযোগের মধ্যে নিয়ে আসা হয়েছে, যাতে করে বাংলাদেশের দীর্ঘমেয়াদে বাংলাদেশের জনগণের লাভ হয়। সেইটিকে কিভাবে তারা বিকৃতভাবে উপস্থাপন করছে। এবং দেখেন, শুধু এইটি না, আমি আরো কতগুলো জিনিস এখানে উল্লেখ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরো কতগুলো যে অর্জন আছে ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে, সেটাও বলি। এই যে সমুদ্র সীমা, এটা কে জয় করেছেন? বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বিএনপি জামাত ক্ষমতায় ছিল, কখনো তো উদ্যোগও নেয়নি। ভারতের সাথে এইটা মিয়ানমারের সাথে জয় করেছেন থার্ড পার্টিতে যে, এবং শুধু জয় করে দখলে নেননি, উনি এটা সুরক্ষার জন্য সাবমেরিন কিনে এনেছেন। এবং খেয়াল করে দেখুন কোথা থেকে এনেছেন, চাইনিজ সাবমেরিন এনেছেন। আপনারা জানেন যে ভারতের সাথে চায়না দ্বিপাক্ষিক কিছু টেনশন আছে, তারপরও জননেত্রী শেখ হাসিনা কিন্তু এখানে কম্প্রোমাইজ করেননি। তো এটা কি নতজানু পররাষ্ট্রনীতি বলে এটাকে? আর কিভাবে নতজানু পররাষ্ট্রনীতির সংজ্ঞা আপনি সংজ্ঞায়িত করবেন? তো বিএনপি জামাত তো মানে সাবমেরিন কেনা তো পরের কথা, তারা তো এই আরবিট্রেশনে যে আমাদের যে ম্যারিটাইম বাউন্ডারি, সমুদ্র সীমা, এটা তো তারা কোনো উদ্যোগই নেয়নি। তারপর আপনি আসেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত 15 বছরে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট করেছি ভারতের সাথে। আমরা আমাদের স্থল সীমার বিরোধ নিষ্পত্তি করেছি, এবং এই নিষ্পত্তির ফলে একটি কথা অনেকে বলে না, আমাদের যে আয়তন বাংলাদেশে, সেখানে 10,500 একর জমি যুক্ত হয়েছে, আমরা লাভবান হয়েছি। এটাকে নতজানু পররাষ্ট্রনীতি বলে? 47 সাল থেকে এই সমস্যায় গিয়েছিল। বাংলাদেশের পুরো আমলে বিএনপি তো কতবার ক্ষমতায় ছিল, কোন উদ্যোগ তারা নিয়েছিল? নিষ্পত্তি করতে পেরেছে? বঙ্গবন্ধু কন্যা শুধু নিষ্পত্তি করেননি, বাংলাদেশকে লাভবান করেছেন। ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট ছাড়া আমি যদি এভাবে বলি, আপনারা হয়তো অনেকেই জানেন যে ভারতের মাটিতে ভারতের গ্যাস ব্যবহার করে ভারতে উৎপাদিত বিদ্যুৎ, ভারতের মাটিতে ভারতের গ্যাস ব্যবহার করে ভারতে উৎপাদিত বিদ্যুৎ ত্রিপুরার পালাটানা প্রজেক্ট থেকে সবচেয়ে কম দামে আমরা বাংলাদেশে নিয়ে আসি। একটু খোঁজ করে দেখেন, বাংলাদেশে যে বিদ্যুৎ উৎপাদন করতে যে কস্ট পড়ে ডিজেলে, ফার্নেস অয়েলে বা অন্যান্য জ্বালানিতে, তার চেয়ে কম দামে কিন্তু আমরা বিদ্যুৎটা ওখান থেকে আনি, কারণ ওটা গ্যাস ভিত্তিক। এবং ত্রিপুরাতে যে গ্যাস আছে, সেই গ্যাসের চাহিদা কম নর্থ ইস্টে। তো আমরা কিন্তু ঠিকই বাংলাদেশের মানুষকে লাভবান করার জন্য বঙ্গবন্ধু কন্যা ভারত থেকে এটা এনেছেন। এই কথাগুলো তারা বলে না। গঙ্গার পানি চুক্তি কে করেছে? বেগম খালেদা জিয়া তো ভুলেই গেছিলেন এই কথা তুলতে। শেখ হাসিনাই তো গঙ্গার পানি চুক্তি করেছেন 30 বছরের জন্য। তো শেখ হাসিনাই আজকে নতজানু পররাষ্ট্রনীতি দেখাচ্ছেন। তারপরে দেখেন, ইভেন তিস্তার কথাও যদি বলি, তিস্তা আমরা এখন পর্যন্ত চুক্তিটা হয়নি, কিন্তু এই তিস্তার কথা নিয়ে এত আলোচনা কেন? কারণ শেখ হাসিনা তিস্তার জন্য ভারতকে বলেছে আমরা নেগোশিয়েট করছি, আমরা তুলেছি। বিএনপি আমলে আপনাদের কি মনে পড়ে একবারও তারা তিস্তার কথা কোনো ফোরামে তুলেছিল? ওরা তো কথাই তুলে নেই, তিস্তা নিয়ে তো কোনো বার্গেনিংয়ে যায়নি। আজকে আমরা তো তুলেছি, আমাদের 10টা অ্যাচিভমেন্ট আছে, 2টো হয়তো এখনো আমরা অ্যাচিভ করতে পারিনি, কিন্তু এটা যদি হয় শেখ হাসিনার হাত ধরে হবে। বিএনপি ক্ষমতায় যখন ছিল কখনো এই কথা তোলে নেই, আগামী দিনও তুলবে না। ওরা শুধু আওয়ামী লীগের ব্যর্থতাগুলো তুলে ধরার চেষ্টা করে, এবং বিকৃতভাবে, অসত্য এবং মিথ্যাচারের মাধ্যমে। বিএনপির বরং নতজানু রাজনীতির কতগুলো উদাহরণ আপনাদেরকে দিই। 2014 সালে যখন বিজেপি নির্বাচনে জিতলো, নরেন্দ্র মোদী প্রথম প্রধানমন্ত্রী হলেন, তখন মিষ্টি বিতরণ কারা করেছিল মনে আছে তো? এটা তো আপনাদের গণমাধ্যমে এসেছিল। এটাকে কি বলে? বিএনপির এত খুশি কেন মিষ্টি বিতরণ? নতজানু এটাকে বলে না তো কোনটাকে বলে? আচ্ছা, এবার বলেন, প্রধানমন্ত্রী হিসেবে ভারতে গিয়ে বেগম খালেদা জিয়া গঙ্গার পানির বন্টনের কথা বলেন নাই, এটাকে কি বলে? বলিষ্ঠ পররাষ্ট্রনীতি নাকি নতজানু? তারপরে বলেন যে বিএনপি সরকারে থাকাকালীন সময় তিস্তার কথা কেন বলে নাই? কোনো ডকুমেন্ট দেখাতে পারবেন, রিটেন কোনো মিটিং মিনিটস, যে একবারের জন্য তারা তিস্তার কথা তুলেছিল? আনা তো দূরের কথা। তো যে তুলেই না, সে আজকে সমালোচনা করে কোন মুখে? আর আমরা তো এটাও জানি, ভারতকে গ্যাস দেওয়ার মুচলেকা দিয়ে তারপরে 2001 সালে তারা কিভাবে ক্ষমতায় এসছে, এটাও আমরা জানি। এখন আমি বিএনপিকে কতগুলো কথা বলতে চাই। আমি বলতে চাই যে বিএনপি আপনাদের চিন্তা নতজানু বলে আপনার আঞ্চলিক যোগাযোগ তথা রিজিওনাল কানেক্টিভিটি তার বিরোধিতা করেন। এই জন্য আমরা যখন সাবমেরিন কেবল ফ্রি অফ কস্ট পাচ্ছিলাম, আপনারা এটা নেন নাই, বাংলাদেশের মানুষকে শত হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন করেছেন। মিয়ানমার যখন আমাদের বাংলাদেশের উপর দিয়ে ভারতে গ্যাস রফতানি করতে চেয়েছিল,
সেটিকেও আপনারা করতে দেন নাই। এটি করতে কিন্তু বাংলাদেশের মানুষ স্বল্প মূল্যে গ্যাস পেত এই চুক্তির আওতায়। আজকে এই গ্যাস পুরোটাই কিন্তু চায়না নিয়ে চলে যায়, অথচ বাংলাদেশের মানুষকে বঞ্চিত করা হয়েছে। শুধু তাই না, আপনাদের আসলে আপনাদের যে মানে সততার যে মানদণ্ড সেটিও নতজানু, এবং এতটাই নতজানু যে আপনার মানুষকে বিকৃতভাবে তথ্য উপস্থাপন করে, খণ্ডিতভাবে উপস্থাপন করে মানুষকে ধোঁকা দেন, বিভ্রান্ত করেন। এবং দুঃখজনক হচ্ছে আপনারা আপনাদের মানে এটাকে আমি জানি না কিভাবে ব্যাখ্যা করব, এটা আমার মানে অদ্ভুত লাগে, যে বিষয়গুলি আপনারা কখনো চিন্তাও করেন নাই, তোলেন নাই, সেগুলোতে আওয়ামী লীগের একটির পর একটি অর্জন আছে, অথচ আপনার নির্লজ্জের মতন সেগুলো সমালোচনা করেন। আপনাদের তো ব্যক্তিত্ব নত জানো, ন্যূনতম লজ্জা শরম থাকলে এগুলো নিয়ে কথা না বলে ভবিষ্যতে কি করবেন সেই বিষয়গুলো জাতিকে বলতেন। ধন্যবাদ আপনাদের। মাননীয় মন্ত্রী, একটা বিষয় হলো যে বিএনপি কালকে যে প্রেস কনফারেন্স করেছে যে ভারত সফর নিয়ে, মাননীয় প্রধানমন্ত্রী সেখানে বলেছে যে এই যে রেল যোগাযোগের কারণে বাংলাদেশের নাকি সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে, এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটার সাথে একটু যোগ করি, মাসুল নিয়ে আলোচনা হচ্ছে যে ভারতকে খুব কম মূল্যে আর কি তাদেরকে এই ট্রানজিটটা দেওয়া হচ্ছে, বা এর আগেও যে দেওয়া হয়েছে রোড ট্রানজিট, সেখানে এই বিষয়টা নিয়ে রোড ট্রানজিট দেওয়া হয়নি আগে। আপনাদের এই ডকুমেন্টসগুলি পড়তে হবে, ডকুমেন্টসগুলি দেখেন। মাসুল নির্ধারিত হয়নি, মাসুল নির্ধারণের জন্য সেল করা হয়েছে, আলাপ আলোচনার ভিত্তিতে হবে। মাথায় রাখবেন যে আমরাও ভারতের উপর দিয়ে যাব, সেখানেও মাসুল নির্ধারিত হবে। কাজেই এগুলো কিন্তু একটা অ্যাকসেপ্টেবল কম্পিটিটিভ প্রাইসিংয়ে পৃথিবীতে অনেক উদাহরণ আছে, তার ভিত্তিতে আমরা এগুলো করব। এক। দুই হচ্ছে, এর আগে যে ট্রান্সশিপমেন্টের যে বিষয়গুলি ছিল, ট্রানজিট না, আমাদের কতগুলো বন্দর ভারতের বিভিন্ন ফ্যাসিলিটি ব্যবহার করে, আমরা চাই এগুলো আরও ব্যবহার করুক, তাহলে আমাদের বন্দর লাভজনক হবে, তারা তো ট্যাক্স দিবে, তারা বন্দর চার্জ দিবে, আমাদের এখানে ইকোনমিকে আরও বেশি কন্ট্রিবিউট করবে। যতগুলো বন্দর আমাদের আছে এবং হচ্ছে নতুন বন্দর, আপনারা কি চান না যে বাংলাদেশের বিমানবন্দর থেকে শুরু করে নৌ বন্দরগুলি আরও কাস্টমার বাড়ুক, ক্লায়েন্ট আসুক? তো সেটা তো আমরা চাই। এই যে পিছিয়ে পড়া চিন্তা ভাবনাগুলো, এগুলো থেকে বেরোতে হবে। আজকে এই পিছিয়ে পড়া চিন্তা ভাবনা থেকে ব্রেক্সিট করার পরে ব্রিটেনের কি অবস্থা হয়েছে একটু খোঁজ নিয়ে দেখেন। এই যে মালধাত্তা আমলে যে চিন্তা, এই যে পাকিস্তানপন্থী একটা ধারণা, ওই চশমা পরে দেখা, পিছিয়ে থাকা চিন্তা, এগুলো থেকে বের হয়ে আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। হ্যাঁ, এখানে অন্যান্য দেশেরও লাভ আছে, ভারতের লাভ আছে, নেপালের, ভুটানের লাভ আছে, তো তাদের লাভ আছে, এই জন্য আমাদের এইগুলো করা যাবে না? আমাদেরও তো লাভ আছে, সবার লাভ আছে বলে তো এই চুক্তি হবে। খেয়াল করে দেখেন, বাংলাদেশ এমন একটা জায়গায় আছে, সেখানে কানেক্টিভিটির একটা হাব হতে পারে বাংলাদেশ। এটা আমাদের জন্য একটা সম্পদ। এই সম্পদটা কেমন জানেন? ধরেন মিডল ইস্টে যে মাটির নিচে তেল আছে, এটার মতো। এই তেলটা যদি মাটির নিচ থেকে আপনি না উঠান, প্যাকেজ করে রিফাইন করে না বিক্রি করেন, তাহলে কিন্তু এটার কোনো মূল্য নাই, আছে? একইভাবে আমার যে জিওগ্রাফিক্যাল লোকেশন অ্যাডভান্টেজ, এটাকে যদি আমি প্যাকেজ করে বিক্রি করতে না পারি, তাহলে এর ভ্যালু তো আমি নিতে পারবো না। এটা তো আমার আছে, কিন্তু আমি ভ্যালুটা এক্সট্র্যাক্ট করতে পারছি না। তো এটা প্যাকেজ করে আমি বিক্রি কার কাছে করব? যার এর চাহিদা আছে তার কাছে তো করব, যে এর কাস্টমার তার কাছে করব। এখন আপনি ইউরোপ থেকে নরওয়ে তো এটা কিনবে না, কারণ ওর তো দরকার নাই। কিনবে কে? নেপাল, ভুটান, ভারত, যাদের চাহিদা আছে তাদেরকেই তো বেচতে হবে। এখন আমি আমার এই যে মূল্যবান সম্পদ, আমার যে কানেক্টিভিটি হাব হওয়ার যে পোটেনশিয়াল, এটাকে আমি প্যাকেজ করে এই কাস্টমার কাছে বিক্রি করব, নাকি আমি ওই যে পিছনের যে চিন্তা ভাবনা মালধাত্তা আমলের, এই চিন্তা থেকে না কিছু দিব না, কিছু করব না, কানেক্টেড হব না, এভাবে পিছিয়ে থাকবো? এই সিদ্ধান্ত আগামী দিনে নতুন প্রজন্মকে নিতে হবে। এবং আমি বারেবার বলেছি যে সত্য কথাগুলো বলুন, সত্যের ভিত্তিতে রাজনীতি করা দরকার। বিএনপি তো সকল রাজনীতি মিথ্যা এবং অপপ্রচারের উপর ভিত্তি করে, সত্যগুলি সবকিছু চলে আসলে তাদের রাজনীতি তো টিকে থাকবে না। দুটো প্রশ্ন, একটা হচ্ছে যে রেলওয়ে নতুন করে তৈরি হবে লাইন, সেটা কি লাইন অফ মেরিটের সাথে কোনো যুক্ততা আছে কিনা, এটি একটি। আরেকটি হচ্ছে যে অংশ আসলে ভারতীয় রেল ব্যবহার করবে, সেই অংশ কি আমরা তাদের কাছে চাইবো কিনা রক্ষণাবেক্ষণের টাকাটা, নাকি এটা এখনো আসলে না? এই নিটিগ্রিটিস গুলো আরো ডিটেলে যে এখনো ওইভাবে সিদ্ধান্ত হয়নি, এটা তো সমঝোতা স্মারক। আরেকটি বিষয় বলি, এই যে অনেকে বলে ফেলছেন যেটা চুক্তি, চুক্তি কিন্তু না, এটাও কিন্তু একটা অসত্য কথা। এটা কিন্তু মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। এটা এখন আরো ডিটেলে যে আলাপ আলোচনার ভিত্তিতে তারপর এগুলো নির্ধারিত হবে। তবে এতটুকু নিশ্চিত করে বলতে পারি, যে প্রধানমন্ত্রী ভারতের মধ্য দিয়ে নেপাল থেকে বিদ্যুৎ আনতে পারেন তার গ্রিড ব্যবহার করে, যে প্রধানমন্ত্রী ভারতকে রাজি করাতে পারেন নেপাল থেকে ভারতের ভিতর দিয়ে
তার পণ্যবাহী ট্রাক এসে আমার বন্দর ব্যবহার করার জন্য, যে প্রধানমন্ত্রী ত্রিপুরা থেকে পাল্টানা প্রজেক্ট থেকে তার গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে বাংলাদেশের মানুষের জন্য আনতে পারেন, সেই প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করেই সকল কিছু করবেন। যে প্রধানমন্ত্রী ভারতের সাথে থার্ড পার্টিতে যে সমুদ্র সীমা জয় করে এমন চায়না থেকে সাবমেরিনের সুরক্ষার ব্যবস্থা করতে পারেন, ইনি বঙ্গবন্ধু কন্যা। যারা দেশ স্বাধীন করে তারা দেশের সুরক্ষায় সবার আগে থাকে, অগ্রগামী থাকে। যারা দেশ বিরোধী এবং রাজাকারদের সাথে গাঁটছড়া বেঁধে রাজনীতি করে তারা বাংলাদেশের স্বার্থে কোনো কাজ করে না। লাইন অফ ক্রেডিটের আন্ডারে কিনা এটা এখনো এই জিনিসগুলো ধীরে ধীরে সব পরিষ্কার হবে এবং আপনাদেরকে সব কিছু আমরা জানিয়ে দিব। যখন যা কিছু হবে আমরা এই পুরো প্রক্রিয়ার ব্যাপারে স্বচ্ছ থাকব, কারণ এই প্রক্রিয়াটি হচ্ছে একটি রাষ্ট্রের সাথে আর একটি রাষ্ট্রের, আর এই রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। কাজে জনগণকে আপনাদের মাধ্যমে প্রত্যেকটি বিষয় আমরা জানিয়ে দেব। প্রতিমন্ত্রী একটা বিষয় একটু বলে আছে, যেহেতু আপনি বলছেন যে সাধারণ মানুষ বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিচ্ছে, আমরাও এই নিয়ে অনেক বেশি করেছি। সেখানে বিশ্লেষকরা, যারা আন্তর্জাতিক বিশ্লেষক, তারাও বলছেন যে ভারতের সাথে বাংলাদেশের যে দেনা পাওনা, সেই ক্ষেত্রে বাংলাদেশ আসলে পিছিয়ে, বাংলাদেশ আদায় করতে পারে না। বাংলাদেশের সেই সক্ষমতার অভাব কিনা একটু এই বিষয়টা বলবেন, এবং একই সাথে কূটনৈতিক কোনো ব্যর্থতা আছে কিনা বাংলাদেশে। এই যে স্টেটমেন্টটা, সমালোচনা কেন? এই যে স্টেটমেন্টটা যে বাংলাদেশ আদায় করতে পারে না, এটা তো একটা ফলস স্টেটমেন্ট। আপনি তো অনেক কিছু বলে দিতে পারেন, কিন্তু এটা প্রমাণটা কি? তারা একটা তথ্য উপাত্ত এভিডেন্স দিয়ে বলুক এইখানে বাংলাদেশ পারেনি। আমি তো আপনাকে স্পেসিফিক সুনির্দিষ্ট তথ্য দিলাম, সব কিছু তো আমরা আদায় করে এনেছি। ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট যে করলাম, এখানে 10,500 একর জমি বাংলাদেশের ভূমিতে যুক্ত হলো। 47 সাল থেকে পাকিস্তানি পুরো আমলে এটা সমাধান করতে পারে নাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কেউ সমাধান করতে পারে নাই। শুধু বঙ্গবন্ধুর সময় উদ্যোগ নেওয়া হয়েছিল, বঙ্গবন্ধুকে তো এরা হত্যা করলো, তাহলে এটা হয়তো তখন সমাধান হয়ে যেত। তারপরে তো পুরো সময় কেউ পারে নাই। শেখ হাসিনার আমলে কিভাবে সমাধান হয়েছে জানেন? ভারতের সংবিধান পরিবর্তন করতে হয়েছে এই চুক্তি করার জন্য, এবং সংবিধান পরিবর্তন করার জন্য ভারতের যে পার্লামেন্টে কোনো বিরোধিতা হয়নি। বিজেপি, কংগ্রেস সবাই মিলে সর্বসম্মতিক্রমে শেখ হাসিনার কূটনৈতিক পারদর্শিতা কোন পর্যায়ে, যে 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 চুক্তি কেউ করতে পারে নাই, শেখ হাসিনার আমলে সেই চুক্তি হয়েছে। এবং ভারতের শুধু সরকার না, বিরোধী দল সহ সবাই এক জায়গায় উনি দাঁড় করিয়ে সেই চুক্তি করিয়েছেন, এবং এই চুক্তির ফলে বাংলাদেশে 10,500 একর জমি এখানে যুক্ত করেছেন, বাংলাদেশকে লাভবান করেছেন। তো এই তথ্যগুলি না জেনে ধরেন ঢালাও কথা, বায়বীয় কথা বললে এটা তো কোনো ভ্যালু নাই। আপনারা তাদেরকে ধরবেন যে এই যে স্টেটমেন্ট দিলেন পারে নাই, কোথায় পারে নাই বলেন, এই প্রশ্নটা করতে হবে। এই যে ধরেন একটা স্টেটমেন্ট, একটা আমি দেখলাম অনলাইন একটা গণমাধ্যমে বলছে বাংলাদেশের বুক চিরে ভারতের ট্রেন এক প্রান্ত থেকে এক প্রান্ত যাবে। তাহলে সমঝোতা স্মারকে তো এটাও আছে যে বাংলাদেশের ট্রেনও তো ভারতের বুক চিরে নেপালে যাবে। তো এটাও তো হেডলাইন হতে পারতো যে বাংলাদেশের ট্রেন ভারতের বুক চিরে নেপাল, ভুটানে যাবে। তো এটা করলেন না কেন? আপনি কেন এটা বললেন না যে ভারত তো বাংলাদেশ থেকে কোনো বিদ্যুৎ পেল না, বাংলাদেশ তো ঠিকই ভারতের বুক চিরে, আকাশ বাতাস চিরে নেপাল থেকে বিদ্যুৎ নিয়ে চলে আসলো? এটা হেডলাইন করলেন না কেন? এগুলো হয় কি, একটা ন্যারেটিভ, কিছু মিথ্যা বলে বলে একটা ন্যারেটিভ স্টাবলিশ করা হয়। তখন অনেক বিশেষজ্ঞদেরও দেখেছি ভিতরে না ঢুকে ওই ন্যারেটিভের মধ্যেই ঢালাও কথা বলতে থাকে। আরেকটা জিনিস বলে, কি বলে জানেন? অনেক বিশেষজ্ঞ দেখেছে না আমাদের কিন্তু এইটা ওভাবে করতে হবে, অথচ ওই কাজ কিন্তু সরকার করে ফেলেছে, উনি খোঁজও নেন নাই। ঠিক আছে না? আন্দাজের উপরে কথা, সব মানে আন্দাজ করে করে ধারণা প্রসূত। আমাদের কিন্তু এটা এভাবে না করে ওভাবে করতে হবে। তো করেছে কিনা আগে খোঁজ নেন, কারণ আপনারা হয়তো অনেক বিশেষজ্ঞরা চলে যান, একটা প্রশ্ন করে ফেলেন, ওনারও এখন মান সম্মান রাখার জন্য একটা উত্তর দিতে হয়, হয়তো উনি ওখানে স্টাডি করেন নাই। কারণ এটা কি, আমরা সবাই তো সব কিছু নিয়ে সব কিছু সবসময় জানি না, একটু স্টাডি করে ভিতরে ঢুকে জেনে বলতে হয়। তো যে কারণে আমি একটু সময়ও নিলাম এই যে এইটা নিয়েও যে প্রেস কনফারেন্স করার আগে একটু জেনে বুঝে, কারণ আমি নিশ্চিত করতে যে আমার একটি বক্তব্য যেন মানে ভুল না হয়, মিথ্যা না হয়, এটা আমি নিশ্চিত করতে চাই। এই জন্য একটু সময় নিতে চাই, সতর্ক থাকি। পানি চুক্তি নিয়ে আপনাদের সাথে আলাদা একটা কনফারেন্স করতে হবে, এটা নিয়ে খুবই অল্প ধারণা আছে আমাদের অনেকেরই। যে বিশ্লেষকরা, আমি একটু বলি, যে বিশ্লেষক তিস্তা নিয়ে কথা বলেন বা ধরেন ফারাক্কা নিয়ে কথা বলেন, আপনি দুইটা প্রশ্ন করবেন যে ভরা মৌসুমে যখন তিস্তা দিয়ে পানি প্রবাহিত হয় তখন কত কিউসেক পানি প্রবাহিত হয়, আর লিন সিজনে পানিটা কমে কতটুকু হয়, আর যতটুকু হয় আমরা চুক্তি করলে কতটুকু পাবো। এই
3টা প্রশ্নগুলো দেখবেন তার জ্ঞান কতটুকু, আর এই ক খ গ ঘটুকু না জানলে আমি এটা নিয়ে যতই ব্যাখ্যা দিই বাকি ব্যাখ্যা আপনি বুঝবেন না, সমস্যাটা ওখানে হয়ে যায়। প্রতিমন্ত্রী, আমি ভারতে ছিলাম, কাভার করতে গিয়েছিলাম এই ভিজিট, যেটা নতুন করে আসলো যে আসলে এখন আর তিস্তা চুক্তি না, এটা একটা নতুন ভাবে একটা প্রকল্প নেওয়া, এবং সেটা চীনের সাথে হতে পারে বা ভারতের সাথে হতে পারে। দেখুন, এখন আমার প্রশ্ন যেখানে সেটা হচ্ছে যে যেটা আপনি বললেন, এই ফিজিবিলিটি যাচাই এটা আগেও হয়েছে, এখন যেহেতু পরিস্থিতি পরিবর্তিত আবার নতুন করে সম্ভাব্যতা যাচাই, এই বিষয়গুলোকে নিয়ে আমরা কাজ শুরু করেছি কিনা, মানে অ্যাবসলিউটলি। আপনাদের আমি খুব যত সংক্ষেপে বলার চেষ্টা করি, পানিটা কেন লাগে? ভরা মৌসুমে তো লাগে না, তখন তো বন্যাই হয়ে যায়। লিন সিজনে পানিটা এত কমে আসে প্রাকৃতিকভাবে, সেই কম পানিটা যদি বাঁধ থাকে, বাঁধটা তার ক্যাপাসিটি অনুযায়ী ডাইভার্ট করে। তখন আমরা বলি যে না, বাঁধের যতই ক্যাপাসিটি থাক পুরোটা ডাইভার্ট করতে যেতে না পারে, আমাদের 50% দিতে হবে। এটাই তো, ধরেন আপনাদের ফারাক্কার কথা বলি, চুক্তিটা কি আসলে, এটা শুনলে অবাক হবেন। ধরেন 11 থেকে 13 লক্ষ কিউসেক পানি ভরা মৌসুমে পার হয়, তখন কিন্তু ফারাক্কার কোনো ইম্প্যাক্ট নাই। ইম্প্যাক্টটা কখন? লিন সিজনে, মার্চ, এপ্রিল, মে, জুন, ওই সময় যখন পানিটা ফারাক্কা পয়েন্টের 70-75 হাজার কিউসেকে নেমে আসে, তখন ফারাক্কার টোটাল ক্যাপাসিটি কত জানেন ডাইভার্ট করার? 40,000 কিউসেক। তো ফারাক্কা বাঁধটা 40,000 কিউসেক পানি ডাইভার্ট করে ফেলতো। তো 70,000-এ নেমে আসলে আমি পেতাম তখন 30,000। তো চুক্তিটা হচ্ছে যে 70,000 যখন নেমে আসবে, তোমার 40,000 কিউসেক ডাইভার্ট করার ক্যাপাসিটি থাকলেও তুমি 40 পারবা না, তুমি 50% নিবে, অর্থাৎ তুমি 35 নিবে, আমাকে 35 দিতে হবে। তো ওই 5,000 কিউসেক হচ্ছে চুক্তি। এটা তো অনেকে বোঝে না। এখন বিএনপির নেতাদের দেখবেন যে বলবে, খালি চোখে দেখে বলবে যে পানি তো নাই, পানি তো পেলাম না। তো 5,000 কিউসেক যদি এক্সট্রা অ্যাড হয় তাহলে পানি আপনি খালি চোখে বুঝবেন কি করে? এইটার জন্য এই যে জয়েন্ট রিভার কমিশন প্রত্যেকদিন পানি মাপে, সেইখানে দেখলে বুঝবেন যে চুক্তির কার্যকারিতা আছে কিনা। এখন এটা আমি এই কারণে বললাম, দিন শেষে লিন সিজনে আমার পানি লাগবে খাদ্য উৎপাদনের জন্য। আমাদের দেশে 170 মিলিয়ন পিপল, ভারতেও অনেক জনসংখ্যা, তো খাদ্য উৎপাদন করতে হবে। তো এখন যেটা দরকারি, ওয়াটার ডিস্ট্রিবিউশন এখন ওল্ড কনসেপ্ট হয়ে গেছে, এখন ওয়াটার ম্যানেজমেন্টে যেটা আমরা গেছি অলরেডি। 54টা অভিন্ন নদী, অর্থাৎ আমাকে নিশ্চিত করতে হবে ভরা মৌসুমে যে পানিটা বন্যা তৈরি করে সেটা আমি কিভাবে ধরে রাখতে পারি, লিন সিজনে আমি ওয়াটার অগমেন্টেশন কীভাবে যেতে পারি, যাতে আমার কৃষিকাজে এই পানিটা ব্যবহার করে আমি খাদ্য উৎপাদনটা রাখতে পারি। এইটাই আমার মূল কনসেপ্টটা, যে কারণে এখন ইনফ্রাস্ট্রাকচার বাড়ানোর কথা বলা হচ্ছে। এখন এই যে এই পানির যে আপনার 5,000-10,000 কিউসেক ডিস্ট্রিবিউট করে আপনার মূল সমস্যার সমাধান হবে না, যে কারণে আমাদের এই এন্ডে অনেক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে সেইটা, এবং একই সাথে ভারতের সাথে 54টা অভিন্ন নদীর পুরো নদীগুলো নিয়ে ক্যাচমেন্ট বেস বা বেসিন ওয়াইড আপনার একটা ওভারঅল ম্যানেজমেন্ট আমাদের যাওয়া, সেইখানেই আমরা যাওয়ার চেষ্টা করছি। মাননীয় একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে রাজনীতির বাইরে দেখা যাচ্ছে যে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে বা সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তারা হচ্ছে যে আপনি যেটাকে মিথ্যাবাদ বলছেন সেগুলো নিয়ে আলাদা করে তারা একটা প্রচারণা করছে, সেই ক্ষেত্রে আপনাদের কোনো ব্যবস্থা থাকবে কিনা তাদের? সেটার ব্যবস্থা হিসেবে তো আজকে বসলাম, সে সঠিক তথ্যগুলো তুলে ধরলাম। সবাইকে অনুরোধ করব এই সমঝোতা সড়ক বা রেল কানেক্টিভিটি নিয়ে সবগুলি পয়েন্ট একটু পড়ে দেখার জন্য। এখানে পড়লেই পরিষ্কার হয়ে যাবে যারা বলছে যে নিরাপত্তা ঝুঁকি আছে তারা যে মিথ্যা কথা বলছে, কারণ এখানে বলা আছে এখানে কোনো সামরিক মেটেরিয়াল নেওয়া যাবে না, প্লাস বাংলাদেশে আইনের অধীনে যাবে, বাংলাদেশে বর্ডারে ঢুকলে একইভাবে ইন্ডিয়ার বর্ডারে ঢুকলে একই হবে। এবং এটা পড়লেই বোঝা যাবে যারা একপেশে হয়ে বলছে বাংলাদেশে বুক চিরে ভারতে ট্রেন যাবে, তাদেরকে এটাও জানতে হবে যে আমরাও তাদের ভিতর দিয়ে যাব। তো এটা একপেশে না। গেদে থেকে শুরু করে ভুটানে যে রেলটা যাবে, এখানে অলরেডি 14টা ট্রেন এক্সট্রা চলছে এবং একটি ট্রেনও এক্সট্রা আছে সিঙ্গেল লাইনে। সিঙ্গেল লাইনে যখন ট্রেন চলে তখন ওই পাশে ট্রেন বন্ধ থাকবে। এখন আমাদের যে ট্রেনের সক্ষমতা সেটি রেখে কি এক্সট্রা আবার ভারতের এই ট্রেনগুলো চলার মতো অবকাঠামো এবং ইয়ে কি আমরা তৈরি করেছি? কারণ আমাদের ট্রেনের অবস্থায় ওই অঞ্চলে খুবই শোচনীয়। এইটি একটু জানতে চাই, মানুষের এখানে প্রশ্ন রয়েছে। এখানে কিন্তু আপনি একটা খুব থটফুল কোয়েশ্চেন করেছেন, আপনাকে ধন্যবাদ। আমি এই ধরনের থটফুল কোয়েশ্চেন আসলে চাই, মানে ধারণা প্রশ্ন তো না, একটু পড়াশোনা করে জেনে শুনে। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা একটা জেনুইন কোয়েশ্চেন। এবং এখানে আমি বলতে চাই আমরা এখানে পোটেনশিয়াল নিয়ে কাজ করছি। এই মুহূর্তে কি আছে সেটা চ্যালেঞ্জিং, বাট পোটেনশিয়াল কি আছে, কত বড় জায়গা ধরতে পারি যেখানে মানুষকে বেনিফিট করা যায়। ইস্যুটা হচ্ছে টু বেনিফিট দ্য পিপল অফ বোথ দ্য কান্ট্রিজ, নট দ্য গভর্নমেন্ট অর পলিটিক্যাল পার্টি। তো এখানে চ্যালেঞ্জটাকে কিভাবে আমরা ওভারকাম করে যত সম্ভাবনা আছে এটাকে ধরার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে সেটা আমরা করব। জাস্ট বিকজ এই মুহূর্তে চ্যালেঞ্জ আছে বলে পোটেনশিয়াল আমরা ক্যাপচার করব না সেটা না।
যখন চুক্তি হবে, সমঝোতা স্মারক হবে, তখন কি হয় দেখেন, এখন যদি এই বাংলাদেশের রাস্তাঘাটে ডিমান্ডও ক্রিয়েট হবে কিন্তু, কেন, এটা তো এখন আয় রোজগারের আরও পোটেনশিয়াল বাড়ছে, আপনি কিন্তু বিদেশ থেকেও আরও ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতে পারবেন এটা ইমপ্রুভমেন্টের জন্য। যখন ইমপ্রুভমেন্টটা হবে, আমার ইন্টারনাল কমিউনিকেশন সিস্টেমও আরও ইমপ্রুভ করবে। এখানে হয়তো 10% ব্যবহার করবে নেপাল, ভুটান, ভারত, বাকি 90% তো আমার নিজের দেশের এই পরিবহনই ব্যবহার করবে। তো এটা একটু মানে ফিউচারিস্টিক চিন্তা করা দরকার, একটু পলিসি মেকিং, এটা কিন্তু আপনার অনেক জানাশোনা এবং পড়াশোনার বিষয়, এটা কিন্তু ওই যে মেঠো বক্তৃতার বিষয় না। আপনার প্রশ্নটা এই জন্য আমার পছন্দ হয়েছে যে আপনি এটা ঘেটে দেখেছেন বিষয়টা। সহজ করে মানুষকে বোঝাননি। এটা সহজ করে আসলে যখন এই সমঝোতা স্মারকটি হয়েছে, অনেক সহজ করে যদি বলা হতো তাহলে মানুষের মধ্যে ভ্রান্তি ধারণা তৈরি হতো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সেটা নয়াদিল্লি থাকতেই করা উচিত ছিল। না, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে আসলে যারা অপপ্রচারকারী তারা কিন্তু একবারে শুরুতেই ঝাঁপায় পড়ে, কারণ মিথ্যা দিয়ে তো শুরু করলে আপনার মিথ্যা তো বানাতে হয়, বানিয়ে আপনি ছেড়ে দেন, ওইটার জন্য তো সময় দরকার নাই। কিন্তু আমরা যারা সত্য কথা বলি আমাদের একটু অপেক্ষা করতে হয়, সমঝোতা স্মারকটা আসে, পরে পড়ি, দেখি, ঘেটে বুঝে নিশ্চিত করি যে সঠিক তথ্যগুলো, এই জন্য আমাদের ধরেন 3 থেকে 4 দিন সময় লাগে। কিন্তু মিথ্যাবাদীদের তো অপেক্ষার দরকার নেই, ও তো বানায়, ও তো ম্যানুফ্যাকচার করে, ও তো সাথে সাথে নেমে যায়। সমঝোতা স্মারক আমি এর আগে দেখেছি, মিটিং চলছে 2 নেতার, সমঝোতা স্মারক লিখিতভাবে বেরো হয়নি, এর মধ্যে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যানুফ্যাকচার করে ছাড়া শুরু করেছে কি আলাপ হয়েছে কি হয়নি। তো এর সাথে আপনি সময়ের প্রতিযোগিতায় পারবেন না। মিথ্যার সাথে সত্যের জন্য একটু সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে, সত্যটা আপনাদেরকে আমরা প্রোভাইড করব এবং আপনাদের কাছে সহযোগিতা চাই, এটা আপনারা তুলে ধরেন। এই সমঝোতা স্মারক পাবলিক করবেন কিনা, আর হচ্ছে মানে সবার জন্য উন্মুক্ত করে দিবেন কিনা, এই যে 2 নম্বর হচ্ছে যে এখানে আপনারা যে বললেন এখানে ইনভেস্টমেন্টটা আপনারা কোনো সমীক্ষা করেছেন কিনা, যে কত ইনভেস্টমেন্ট হতে পারে এবং বাংলাদেশ বছরে কত আয় করতে পারে। এই যে আজকে যে আমি সমঝোতা স্মারক থেকে সবকিছু পড়ে বললাম, বিশেষ করে রেল কানেক্টিভিটি এবং বাকিগুলো, এটা তো পাবলিক করাই হয়ে গেল, এটা তো পাবলিকই আছে, আমি তো বলে দিলাম আর এটা পাবলিক ডকুমেন্ট, পাবলিক প্রপার্টি, এটা পাবলিক না করার কিছু নাই। কিছু কিছু জিও পলিটিক্যাল রিজনে কিছু বিষয় অনেক সময় গোপন রাখতে হয়, সেটা সকল দেশই রাখে, এটাও পাবলিক ইন্টারেস্টেই রাখে, সেটা আলাদা, বাট এগুলো তো পাবলিক ডকুমেন্ট, এটা অবশ্যই ওপেন থাকবে। আর সমীক্ষার যে বিষয়, এটা অনগোয়িং প্রসেস, এগুলো চলছে, এটা চলতে থাকবে এবং দুঃখিত, এবং আগামী দিনে আরও যত সম্ভাবনাগুলো আছে সেগুলো নিয়ে সমীক্ষা চলতে থাকবে। আমরা চাই রিজিওনাল কানেক্টিভিটি, আঞ্চলিক যোগাযোগ আরও বাড়িয়ে কিভাবে ইকোনমিক ডেভেলপমেন্ট আমরা করতে পারি এবং মানুষের জন্য আরও বেনিফিটটা নিয়ে আসতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী, এই নেপালের বিদ্যুৎ ভারতীয় গ্রিড ব্যবহার করে বাংলাদেশে আসবে, এটা অনেক দীর্ঘদিনের একটা আলোচনা। নেপালের দিক থেকে বলা হচ্ছে যে ভারতের দিক থেকে সাই দিলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো আপনারা যে আলোচনা করেছেন এই ইস্যু নিয়ে, তাতে করে কি মনে হচ্ছে আর কতদিন লাগতে পারে নেপালের বিদ্যুৎটা আমরা ভারতীয় গ্রিড ব্যবহার করে বাংলাদেশে আসার ক্ষেত্রে? তাহলে আপনি আমাকে একটা জিনিস বলেন, এই সমঝোতা স্মারকে তো এটা বলা আছে যে ভারতের ভিতর দিয়ে আমরা নেপাল থেকে বিদ্যুৎ নিয়ে আসবো, তাই না? তো যে সমঝোতা স্মারকে এই কথা বলা আছে, এটা নিয়ে আপনার শঙ্কা আর কতদিন লাগবে? তাহলে ওই সমঝোতা স্মারকে যে বলা আছে যে বাংলাদেশের উপর দিয়ে ভারতে ট্রেন যাবে, ওইটা নিয়ে আপনি কেন চিন্তিত না কতদিন লাগবে? আপনি ওইটা বলছেন চলে গেছে অলরেডি, আর একই জিনিস বলছেন আরো কতদিন লাগবে। দুটার স্ট্যাটাস তো একই, একটা নিয়ে আপনি দুশ্চিন্তায় পড়ে গেছেন, হয়ে গেছে, আর একটা নিয়ে আপনি নিশ্চিন্ত হতে পারছেন না যে এটা কবে হবে। তবে দুইটা স্ট্যাটাস সেম না। ধন্যবাদ আপনাকে, আমি জাস্ট আপনার প্রশ্ন ধরে অন্যদেরকে উত্তরটা দিলাম আর কি, আপনাকে দিই নেই। হ্যাঁ, এটা আপনি বুঝছেন। তো বিষয়টা হচ্ছে যে এই সমঝোতা স্মারকটা যেহেতু মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, এটাকে ম্যাটেরিয়ালাইজ করার জন্য সব ধরনের সেল তৈরি করা হয়েছে, এগুলো কাজ করছে, কার্যকর আছে। প্রত্যেকটি বিষয় ধাপে ধাপে আপনাদেরকে আমরা ইনফর্ম করব, যখনই যে অগ্রগতি থাকবে সেগুলো ইনফর্ম করব। মাননীয় মন্ত্রী, আরেকটা প্রশ্ন ছিল আমার তিস্তা গঙ্গা নিয়ে। মাননীয় মন্ত্রী, তিস্তা গঙ্গা ইস্যুতে মোদি মমতার দ্বন্দ্ব কিন্তু প্রকাশ্যে আসছে। ভারতের তাদের যে সরকার, স্থানীয় সরকারের সাথে কেন্দ্রীয় সরকারের মধ্যে সমন্বয়হীনতা, এই জটিলতা থেকে কি আমরা আমাদের এই তিস্তা এবং গঙ্গা ইস্যু থেকে আমরা ন্যায়সঙ্গত কিছু পাবো? দেখুন, দুইটি দেশের মধ্যে বায়োল্যাটারাল রিলেশনশিপ এবং ওয়াটার ডিস্ট্রিবিউশনের ইস্যুগুলো নিয়ে এটা ডিল করবে ঢাকা এবং দিল্লি, একবারে প্লেন অ্যান্ড সিম্পল, এটাই আমাদের পজিশন। ইন্টারনাল ম্যাটার তাদের কি এটা তারা বুঝবে, দ্যাটস নান অফ আওয়ার বিজনেস, এটা আমাদের হেডেও না। আমরা আমাদের ন্যায্য যে দাবি সেটা আমরা নেগোশিয়েট করতে থাকবো, এটা আমরা এই দাবি আমাদের জানাতে থাকবো, এটা আমরা নিয়ে ছাড়বো, অতীতেও নিয়েছি, সামনেও আমরা নিব। এবং সময়ের সাথে সাথে আমরা আরো আধুনিক চিন্তা করে প্রযুক্তি এনে দরকার হলে অনেক কিছু ধরেন অবসলিট হয়ে যায়,
এমন কিছু আমরা করতে চাই যেটা অনেক প্রয়োজনকে ইররেলেভেন্ট করে দিব। আমরা নিজেরাই যদি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারি, আমাদের ডিপেন্ডই করতে হবে না কে পানি দিল কে পানি দিল না। আমরা সেলফ সাফিসিয়েন্ট হয়ে দাঁড়াবো, আমরা সেদিকেও যেতে চাই, সেটাই হচ্ছে আমাদের চিন্তা।